নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। আমি প্রতিনিয়ত আপনাদের কাছে বিভিন্ন বাস্তু, তন্ত্র, শাস্ত্র, ভৌতিক অভিজ্ঞতা, ছোট ছোট টোটকা বলার চেষ্টা করি, উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের প্রচুর ভালোবাসা, আশীর্বাদ পাই, সেই জন্যেই আমার এই প্রয়াস চলতে থাকে। আজকেও আমি বাস্তু সম্পর্কে কিছু তথ্য, জমি শনাক্তকরণের কিছু তথ্য খুব সহজ উপায় কিছু বলার চেষ্টা করব। সেটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যেরকমভাবে আমাকে সাপোর্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, চাইব আরও লাইক, সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে। কারণ আমি আপনাদের সবসময় সঠিক দিশা দেখানোর একটা প্রয়াস চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনাদের আশীর্বাদ ডেফিনেটলি পাই, প্রচুর মানুষের ভালোবাসা পাই। তো সেক্ষেত্র থেকে বলবো আজকেও কিন্তু খুব মূল্যবান একটি টপিক। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আশীর্বাদ দেবেন। প্রথমে বলি, বাস্তুশাস্ত্র হচ্ছে স্থাপত্য বিজ্ঞান। মৎস্যপুরাণে বাস্তুশাস্ত্র সম্পর্কে বলা হয়েছে যে অন্ধকাসুরের সঙ্গে যুদ্ধে শিবের ললাট থেকে শ্বেতবিন্দু নিঃসৃত হয় এবং সেখান থেকে বাস্তুপুরুষের জন্ম হয় এবং সেই শ্বেতবিন্দু একটা বিশাল আকার পুরুষের রূপ নেয়। সে অন্ধকাসুরের রক্ত পান করতে চেষ্টা করে, তাতেও তার তৃপ্ততা হয় না। সে তখন ত্রিভুবন গ্রাস করার জন্য উদ্যত হয়ে পড়ে। ভগবান শিব এবং অন্যান্য দেবতা তাকে পৃথিবীর বুকে নিক্ষেপ করে ঘুমন্ত অবস্থায়। তার মাথা পড়ে ঈশান কোণে উত্তর পূর্ব দিকে, আর তার পা পড়ে দক্ষিণ পশ্চিম দিকে। তো এইভাবেই বাস্তুপুরুষ ভূমিষ্ঠ হয়, তার শরীরের মধ্যে তাই সমস্ত দেবতার অধিষ্ঠান। এবার বাস্তুকে আমরা তিনভাবে দেখব: নিত্যবাস্তু, চরবাস্তু, স্থির বাস্তু। নিত্যবাস্তু কি? বাস্তুপুরুষের অবস্থান প্রতি 3 ঘন্টা ছাড়া পরিবর্তন হয়। নিত্যবাস্তুতেই আমরা ভিত্তিস্পস্ত যে বাস্তু করতে গেলে, বাড়ি করতে গেলে যে ভিত কাটা হয়, সেই ভিত কাটা আমরা শুরু করতে পারি এবং বিভিন্ন রকম বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন কাজকর্ম করতে পারি। নিত্যবাস্তু। চরবাস্তু, বাস্তুপুরুষের অবস্থান 28 দিন অন্তর যখন বদলায়, বাড়ি তৈরির কাজ শুরু, বাড়িতে প্রধান দরজা বা মেন ডোর লাগানো, কূপ খনন, গৃহপ্রবেশ ইত্যাদি সমস্ত কিছু মেনটেন করা হয় এই চরবাস্তু অনুযায়ী। এগুলো কিন্তু আপনারা শুনে এইভাবেই করার চেষ্টা করবেন। পরবর্তী বাস্তু হচ্ছে স্থির বাস্তু। বাস্তুপুরুষের পেটের ভারে উপুর হয়ে বাস্তুপুরুষ শুয়ে থাকে, তার মাথা থাকে উত্তর পূর্ব দিকে, দুটি পা এবং নিতম্ব থাকে দক্ষিণ পশ্চিম দিকে, হাঁটু এবং কোনোই থাকে দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম দিকে। তাই বাড়ির দরজা, জানালা বসানো বা বিভিন্ন ধরনের ঘর তৈরির যে কার্যকলাপ, সেটা স্থির বাস্তু অনুযায়ী মেনে করাটাই কিন্তু সবথেকে শ্রেয় বলে মনে করা হয়। বাড়ি তুলনামূলকভাবে বেশিরভাগ প্রভাবিত হয় এই স্থির বাস্তু দ্বারাই। এখানে উল্লেখ করা প্রয়োজন, দেবতাদের স্থাপত্য শিল্পে স্থাপিত ঋষি প্রভাসের পুত্র বিশ্বকর্মা তিনি করেছিলেন। এই বিশ্বকর্মাই সৃষ্টি করেছিলেন যমরাজের বিশাল প্রাসাদ ও জলের নিচে বরুণদেবের সুবিশাল প্রাসাদ। এই নিত্যবাস্তু, স্থিরবাস্তু এবং চরবাস্তু এর মাধ্যমে কিন্তু পুরো বাস্তুশাস্ত্রের যে বাস্তু আমরা তৈরি করি সেটার অনেকটাই কিন্তু ডিপেন্ডেবল। এরপর আপনাদের কাছে অনেক কোয়ারিজ ছিল, দাদা জমি কিনেছি, জমিটা বুঝবো কী করে, জমিটা ঠিকঠাক কিনা? সেই জন্যও আমি কয়েকটি পদ্ধতি বলে দেবো, যাতে আপনারা নিজেরা এই জমিটা নেওয়ার আগে বা পরে আপনারা বুঝতে পারেন যে এই জমিতে বাস্তু করা যেতে পারে কি, বাড়ি করা যেতে পারে কি। যদি করা যেতে পারে তাহলে কি প্রক্রিয়া অবলম্বন করে সেটা করা যায়, সেটা তো পরবর্তীকালে নিত্যবাস্তু, চরবাস্তু, স্থিরবাস্তুর একটা আভাস আপনাদের মোটামুটি দিলাম। এর সঙ্গে অবশ্যই আমি বলবো যে এই পরীক্ষাগুলো আপনারা নিজেরা করতে পারবেন, কারোর কাছে যেতে হবে না। প্রথম পরীক্ষাটি কি? একটি কোদাল দিয়ে বা একটি শাবল দিয়ে মাটি খনন করে নিন। যেখানে বাস্তু কিনেছেন বা যেখানে জমি কিনেছেন সেই জমিটা খনন করে নিন। বেশি করতে হবে না, 1 ফুটের মতো গর্ত করে নিন বা 1 হাত মতো গর্ত করে নিন। সেই গর্ত করার পর তাতে আপনি পুরো গর্তটা বোঝানোর জন্য যতটা জল লাগবে সেই জলটা দিয়ে দিন। জলটা দেওয়ার পর আপনি কিছুটা দূরে চলে যান, 5 মিনিট পর ফিরে এসে দেখুন জলটা কমেছে কিনা। যদি জলটা সমান থাকে তাহলে কোনো রকম প্রবলেম নেই, বাস্তুতে আপনি অনায়াসে বাড়ি করতে পারেন।
কোনো রকম সমস্যা ওই জমিতে হবে না বা হয়নি বা হচ্ছে না। যদি দেখেন জল পরিমাণ কিছুটা কমে গেছে, তাহলে মধ্যম জমি করতে পারেন, আহামরি নয় কিন্তু করতে পারেন। কিন্তু এসে যদি দেখেন জলটা পুরোটাই শুকিয়ে গেছে, একদমই জল নেই, তাহলে ওই বাস্তুতে বাড়ি করা যাবে না। তাহলে ওই বাড়ি আপনার ভোগ হবে না, বা ওই জমিটাই পুরো নেগেটিভ হয়ে রয়েছে, খারাপ হয়ে রয়েছে। তাহলে খুব সহজ স্বাভাবিক একটা টোটকা বা তালিকা বা পদ্ধতির মাধ্যমে আপনারা বুঝে গেলেন যে জমিটা কতখানি প্রযোজ্য বাস্তু করার জন্য। পরবর্তী পদ্ধতি হচ্ছে আবারও আপনাকে একটু গর্ত করে নিতে হবে বাস্তুতে। যে জমিটা আপনি কিনেছেন বা যে জমিটা নিচ্ছেন তাতে গর্ত করতে হবে। ধরুন 1 হাতি গর্ত করলেন, গর্ত করে পুরো মাটিটা ওই গর্ত থেকে তুলে নিন। গর্ত থেকে তুলে নেওয়ার পর সাইডে রেখে দিন। তারপর আবার ওই মাটিটা দিয়ে ওই গর্তটা ভর্তি করার চেষ্টা করুন। যদি দেখা যায় মাটি এক্সেস হয়ে গেছে, গর্ত ভর্তি হওয়ার পর কিছুটা মাটি ওপরে পড়ে রয়েছে, তাহলে একদম চোখ কান বুজিয়ে আপনি ওই জমিতে বাস্তু তৈরি করতে পারেন, আপনার গৃহ তৈরি করতে পারেন। যদি দেখা যায় পুরো মাটিটাই লেগে গেছে, তাহলেও মধ্যম আপনার ওই জমি, ওখানেও আপনি বাস্তু করতে পারেন। যদি দেখা যায় একদম মাটিটা ভর্তি হওয়ার পরও গর্তটা খানিকটা বাকি রয়েছে, আরও মাটি লাগবে, যে মাটিটা তোলা হয়েছিল তার থেকে বেশি মাটি লাগছে, তখন জানবেন ওই বাস্তুটা আপনার পক্ষে কিন্তু উপযোগী নয়। তাহলে ওখানে বাসভূমি বা বাস্তু তৈরি করলে ওখানে কিন্তু সমস্যাই হবে, ওই জমি আপনার পক্ষে সুইটেবল হচ্ছে না, সুতরাং সেই জায়গাতে বাস্তু করা যাবে না। পরবর্তী পদ্ধতি আবারও সেমভাবে বাস্তু যে জমি নিয়েছেন সেই জমিটা কিছুটা খনন করতে হবে, তাতে তিল বীজ ছড়িয়ে দিতে হবে, এবং তিল বীজ ছড়িয়ে দেওয়ার পর তাতে 3 দিন পর পর একটু করে জলের ছেটা দিতে হবে। 3 দিন পরে ওই তিল বীজ থেকে যদি অঙ্কুর বেরোয়, তাহলে জানবেন ওই বাস্তু আপনার পক্ষে প্রযোজ্য। আপনি ওখানে ওই জমিতে বাস্তু তৈরি করতে পারেন, আপনার বাসভূমি তৈরি করতে পারেন। যদি দেখা যায় 5 দিন সময় লেগে গেল অঙ্কুর হতে, তাহলেও আপনি জানবেন ওই জমিতে আপনি আপনার বাস্তু বা বসবাসের জায়গা তৈরি করতে পারেন। যদি দেখা যায় 7 দিন, 10 দিন, 15 দিন পরেতেও অঙ্কুরিত হচ্ছে না বা খুব কম অঙ্কুরিত হয়েছে, তাহলে আপনাকে ওই জমিতে বাস্তু করার পারমিশন দেয়া যাচ্ছে না, কারণ ওই জমি আপনার পক্ষে প্রযোজ্য হবে না, সুইটেবল হবে না। আপনি ওই জমিতে যদি বাস্তু করেন, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা তৈরি হবে। এবার বাস্তুশাস্ত্র তো অনেক একটা বড় সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী আপনাদের বাড়িটা সাধারণত দক্ষিণ, পূর্ব, উত্তর, পশ্চিম এইভাবেই আমরা মেজারমেন্ট করার চেষ্টা করি। তার সঙ্গে আমরা দেখব সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখব। 4টে দিক, 4টে কোণ, মোট 8টা জায়গা। এই 8টা জায়গা আপনার 5টা এলিমেন্ট যে আছে, যে 5টা এলিমেন্ট, সেই এলিমেন্টের মধ্যে যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আকাশতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এই যে তথ্যগুলো রয়েছে এগুলো ব্যালেন্স আছে তো? যদি ব্যালেন্স না থাকে, তাহলে জানবেন আপনার বাস্তুতে জমির মধ্যে বাড়ি করার পরেও আপনাদের মধ্যে কিন্তু সমস্যা হবে। যদি নর্থ ইস্ট আপনাদের প্রবলেমের থাকে, যদি নর্থ ইস্টে আপনার টয়লেট থাকে, নর্থ ইস্টে যদি আপনার কোনো রকম ভারী সিঁড়ি বা ভারী জিনিস থাকে, লোহার সামগ্রী থাকে, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে সারা জীবনই রোগ নাড়া আপনাদের পিছু ছাড়বে না, সারা জীবনই অর্থ থাকলেও অর্থ সঞ্চয় করতে দেবে না। যদি দেখা যায় সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্টের পাটেতে কোনো রকম জলের কানেকশান রয়েছে, জল রয়েছে, সেটা বেসিন হতে পারে, সেটা পাইপলাইন হতে পারে, কোনো জল ওরিয়েন্টেড আয়নাও অনেকে রেখে ভুল করে পারেন, আয়নাও জল তত্ত্বকে রিফ্লেক্ট করে। সুতরাং দক্ষিণ এবং পূর্ব দিক, যেটাকে আমরা অগ্নিকোণ বলি, সেই জায়গায় যদি জলের কোনো কানেকশান থাকে, তাহলেও কিন্তু আপনাদের জীবনে দাম্পত্য কলহ, আপনাদের জীবনে শারীরিক সমস্যা, অর্থ নাশ, এই জায়গাগুলো কিন্তু পরিলক্ষিত হবে। আবার দক্ষিণ পশ্চিম দিক, যেটাকে নৈঋত্যকোণ বলা হচ্ছে, এবং সেই জায়গায় আমরা বলি যে মাস্টার্ড বেডরুম হবে, যে হেড অফ দ্য ফ্যামিলি সেই জায়গায় থাকা উচিত। তো সেই জায়গাতেও দেখা যায় কোনো প্রাচীন মন্দির রয়েছে, ভগ্নাবশেষ মন্দিরের কোনো অংশ রয়েছে, উইঢিবি করে রেখে দিয়েছে, ড্যাম্প হয়ে রয়েছে দক্ষিণ পশ্চিমের দিকের কর্নার, বা দেখা যায় কোনো রকম গাছ ওরিয়েন্টেড জায়গা আপনার হয়ে রয়েছে ওই জায়গাতে, তাহলেও কিন্তু দীর্ঘদিন কোনো মন্দির সেখানে পূজা হয় না, সেই জায়গাও কিন্তু, বা ওই জায়গাটা অন্য কোনো বাড়ির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তাহলেও জানবেন আপনার বাস্তুদোষ হচ্ছে। আপনার বাড়িতে আপনার গুরুজনদের শারীরিক সমস্যা তৈরি করে দেবে। আপনার বাড়ির বাবা মা বা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের মধ্যে শারীরিক সমস্যা প্রতিনিয়ত কিছু না কিছু মেডিকেল এক্সপেন্ডিচার লেগেই থাকবে, পিছু ছাড়বে না। আবার যদি দেখা যায় যে নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিক, বায়বকোণ, সেই জায়গাতে যদি কোনো রকম প্রবলেম থাকে, সেই জায়গাতে যদি কোনো রকম নোংরা আবর্জনা, ডাস্টবিন, এই ধরনের কোনো রকম সমস্যা থাকে, তাহলে দেখবেন আপনার বাড়িতে যারা স্ত্রীলোক রয়েছেন
তাদের বিভিন্ন রকম রোগের সমস্যা বা বিভিন্ন রকম প্রবলেম হওয়ার জায়গা তৈরি হবে। অবশ্যই এগুলো একটু দেখতে হবে। এগুলো খুব সামান্য সামান্য জিনিস, কিন্তু মাথায় রাখতে হবে এই সামান্য সামান্য জিনিসের মধ্যে লুকিয়ে রয়েছে নিগুড় রহস্য। আমি একটা ওভারঅল জায়গা বলে দিই আপনাদের। সবসময় বাস্তুর যে ছাদ বা বাস্তুর যে প্রত্যেকটা ঘরের যে মাথার অংশ, সিলিং যেটা আছে, সবসময় সাদা রং করে দেবেন। আর বাকি যা দেয়ালের রঙগুলো তো আমি অনেক সময় আপনাদের সঙ্গে আলোচনা করেছি, হ্যাঁ, সেই জায়গাগুলোকে সেইভাবে রাখার চেষ্টা করবেন। যেমন পূর্ব দিক, পূর্ব দিকের যে রং, সেই রংটা অবশ্যই সূর্যের যে কালার, সেই সূর্যের কালার করতে পারেন। সেখানে আপনি একটা কপারের, আপনি সেখানে একটা সূর্যের মূর্তি বা সূর্যের পিকচার লাগিয়ে দিতে পারেন কপারের। অবশ্যই সেখানে অরেঞ্জ কালার, লাল কালার আপনি করতে পারেন। দক্ষিণ দিকের যে পার্ট, দক্ষিণ দিকের পার্টেতে আপনি পঞ্চমুখী হনুমানের ছবি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারেন। দক্ষিণ পূর্ব দিকের কর্নারেতে আপনি একটা লাল কালারের বাল্ব 24 ঘন্টা জ্বালিয়ে রাখতে পারেন। রোজ ওয়াটার দিয়ে দক্ষিণ পূর্ব কোণটাকে আপনি প্রতিদিন ক্লিন করতে পারেন, পরিষ্কার করতে পারেন। আবার যদি নর্থ ইস্টের জায়গা যেখানে পয়সা আসে, সেখানে আপনি ধনমন্ত্রীর ছবি, বিষ্ণুর একটা আর একটা রূপ ধনমন্ত্রীর একটা গোল্ডেন কালারের পিকচার আপনি নর্থ ইস্টের দেয়ালে লাগাতে পারেন। নর্থ ইস্টের দেয়ালে আর একটাও রেমেডি আমি বলে দিই, আপনি ঝর্ণা বা বয়ে যাওয়া জল, সেই রকম জলের পিকচারও আপনি লাগাতে পারেন। পশ্চিম দিকের কর্নারে কী লাগাবেন? পশ্চিম দিকের কর্নারে পাহাড়ের ছবি লাগাতে পারেন। পাহাড়, এবড়ো খেবড়ো যে পাহাড়, সেই এবড়ো খেবড়ো পাহাড়ের ছবি আপনি লাগাতে পারেন। দেখবেন আপনার বাস্তুটা অনেকাংশে রেকটিফাই হয়েছে। আপনার বাস্তুটা আমি যেভাবে বললাম যদি করেন, কাউর কাছে না গিয়েই আপনি বাস্তুটাকে মোটামুটি একটা ব্যালেন্স করার জায়গায় নিয়ে চলে আসতে পারবেন। এই সামান্য সামান্য জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের ভালোবাসা পেলে আরও নিত্য নতুন পদ্ধতি, টোটকা আপনাদের সামনে উপস্থাপন করব। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। আমাকে ভালোবাসা যেমন এতদিন ধরে দিচ্ছেন, চাইব সারা জীবন আপনারা ভালোবাসুন, আর আমি আমার এই প্রয়াস চালিয়ে যেতে থাকি। আপনাদের যদি 1% উপকার করতে পারি, একটু সবার মধ্যে ছড়িয়ে দিন, একটু শেয়ার করে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, ভালো রাখুন, সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি হোক আপনাদের জীবন। জয় বাম, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। নমস্কার।